ব্যাপারটা খুব সম্ভবত ১৯২৮ সালে শীতকালে ঘটেছিল। বছর আর তারিখটা ঠিক মতন মনে পড়ছে না। শ্বশুরালয় গয়া থেকে ফিরছি, দেহরাদুন এক্সপ্রেস ধরব। সঙ্গে একখানি মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ আছে। স্টেশনে পৌঁছে দেখলুম ট্রেন যথাকালে এলো, কিন্তু কেন জানি না গাড়িতে সেদিন অসম্ভব ভিড় দেখলুম। মধ্যম শ্রেণীর কোনো কামরায় তো ঢুকতেই পারা যায় না। দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলিতেও লোকে মেঝেতে বিছানা করে নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে। সমস্ত ট্রেনটা একবার ঘুরে দেখবার মতলবে ইঞ্জিনের দিকে চলেছি। এমন সময় দেখি একটা বড় তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই। গিয়ে দেখি এই বিরাট গাড়িখানি গুটিকতক কাবুলিওয়ালার দখলে। কেউ সেখানে গেলে বা জানলা দিয়ে উকি মারলে হুঙ্কার ছাড়ছে, ইয়ে গাড়ে তোমারে ওয়াস্তে নেহি, জো তুম উদর। জবরদস্ত চেহারার কাবুলিওয়ালারা এই হুঙ্কার দ্বারা লোক ঠেকিয়ে রাখছে। রেলের কর্মচারী বা পুলিশ এর ত্রিসীমানাতেও ঘেঁষছে না। তখন ঠিক করলুম এই গাড়িতেই ঢুকবো আর ওখানেই জায়গা করে নেব। আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে আমি দু চারটি ফার্সি কথা বলতে পারি। ফার্সি হচ্ছে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা, উচ্চ বা ভদ্র সমাজের ভাষা, সরকারি ভাষা, অন্তত তখন তাই ছিল। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পস্তুর সম্মান তখন ছিল না। একে তো পস্তুভাষী লোকেদের মধ্যে শিক্ষা আর সংস্কৃতির অভাব, আর তার উপরে তাদের ভাষায় সাহিত্যও তেমন নেই। আমার মনে হলো এদের মধ্যে ফার্সি বলাটা যখন একটা শিক্ষা আর আভিজাত্যের লক্ষণ, তখন আমি যদি এদের সঙ্গে ফার্সিতে দুই একটা কথা বলি তাহলে এরা প্রথমত একটু হকচকিয়ে যাবে বাঙালি বাবুর মুখে ফার্সি শুনে, আর তারপরে তারা হয়তো আমার জন্য জায়গাও করে দিতে পারে। জবরদস্ত আর মারমুখী হলেও আমি জানি যে এই পাঠানদের মধ্যে আবার একটু শিশুসুলভ ভাবও আছে। সোজা গিয়ে গাড়ির হাতল ধরে, দরজাটা আধখোলা ছিল, আরও টেনে খুলে ভিতরে ঢুকতে যাব এমন সময় ৫-৬ জন গুরুগম্ভীর স্বরে হুঙ্কার দিয়ে উঠল, কিদার আতে হো, ইয়ে গাড়ে তুম লোগ কে ওয়াস্তে নেহি, সির্ফ হাম পাঠান লোগ ইসমে যাতে হ্যাঁ। আমি এর জবাব দিলুম ফার্সিতে, মরা জঘা বি দেহ বরারে সির্ফ অক আদমি, অর্থাৎ আমাকে জায়গা দাও খালি একজন মানুষের জন্য। যা অনুমান করেছিলুম। ওরা একটু যেন হতভম্ব হয়ে গেল। একজন আমার কথা বুঝতে না পেরে বললে, ক্যা মাংতা। আমি আবার ফার্সিতে বললুম, ফার্সি ন মি দানি, ফার্সি না মি গই, অর্থাৎ ফার্সি জানো না, ফার্সি বলতে পারো না। খুব সম্ভব এদের মধ্যে ফার্সি জানা লোক ছিল না। তখন আমি নিজের গলাটা চড়িয়ে একটু উপহাসের সঙ্গে তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বললুম, অজ চি তরফি अफगानिस्तान में आदमी की दर जबान ই ফার্সি গুফত গু করদনে তাকত ই সুমানিস্ত। আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছো যে ফার্সিতে কথা বলবার ক্ষমতা তোমাদের নেই? যখন তারা মুখ চাওয়াচাওয়ি করছে তখন গাড়ির ভিতর থেকে একটি ছোকরা বললে, ম্যান ফরসি মি দনম চি খাই, অর্থাৎ আমি ফার্সি জানি, কি চাও? আমি উত্তর দিলুম, মন গুফতা বুদম ম র জঘা বি দেহ। আমি তো বললুম আমাকে জায়গা দাও। তখন সে জিজ্ঞাসা করল, কুজা মি রভি, অর্থাৎ কোথায় যাবে? জবাব দিলুম, দর শহর কলকাতা বি রভম, কলকাতা শহরে যাব। তখন পরস্পর মুখ চাওয়াচাই করতে লাগল। ইশারায় দলের অনুমতি পেয়ে ফার্সি বলিয়ে ছোকরাটি বললে, বেলে অন্দর বি আও, আচ্ছা ভিতরে এসো। আমি ভিতরে ঢুকতেই সেই বিরাট বগির একটা পুরো বেঞ্চি এরা খালি করে আমাকে ছেড়ে দিলে। তার সঙ্গে একটুখানি সমীহ করার ভাবও ছিল, যেন এক মস্ত আলেম এসেছেন। ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিলে, কিন্তু গুরু বলে রক্ষা পেলুম। বুঝতে পারা গেল এরা সবাই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর পাঠান ট্রাইবাল এরিয়া, অর্থাৎ ইংরেজদের অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লোক। খাস কাবুলির মতন সাধারণত এরা ফার্সি জানে না। এটা আমার পক্ষে ভারী সুবিধার আর স্বস্তির কথা হলো, কারণ ওদের সঙ্গে বাকি যা আলাপ হলো প্রায় সবই হিন্দুস্থানিতে,
আর বাংলায়। দুই একজন মাঝে মাঝে একাদ লফজ ফার্সি বললে বটে, কিন্তু এদের বিদ্যেও বেশি দূর এগোলো না। ট্রেন চলছে, চারদিকে বেশ করে তাকিয়ে নিলুম। প্রায় 16 জন পাঠান মর্দ এই গাড়ির যাত্রী। সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড়, দেহের ঘর্ম আর তার সঙ্গে হিঙের উগ্র গন্ধে ভরপুর। এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ কড়াভাবে আমার নাসারন্ধ্রকে আক্রমণ করলে। একটুখানি দূরে উপরের বাঙ্কের উপর শয়ান একটি বৃদ্ধ পাঠান আমাকে ঢুকতে দেখে শোয়া অবস্থা থেকে উঠে খাটনমালা হয়ে আসন নিয়ে বসেছিল। টঙের উপর থেকে আমাকে নিবিষ্ট চিত্তে দেখে একটুখানি পরে জিজ্ঞাসা করলে, বাবু, বাংলাদেশের থুন নিয়ে আইছো? তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? আমি জিজ্ঞাসা করলুম, আগা সাহেব, তোমার ব্যবসা কোথায়? বাংলাদেশে তোমার ডেরা কোথায়? বৃদ্ধ পাঠানটি বললে, পড়ুয়াহালি। বাবু, দান্নি ভালো হয়েছে। ধান ভালো হয়েছে কি? বুঝলুম, আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীত বস্ত্র আর হিং বিক্রি করা আর চাষিদের টাকা ধার দেওয়া। বাংলার পল্লী অঞ্চলে বরিশালের পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র। পরে তার সঙ্গে কথা বললুম, দেখলুম তিনি বরিশাইলা ভাষা তার মাতৃভাষার মতনই বলতে পারেন। কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি। একজন পাঠান একটু আরতি করে আমায় বললে, বাবু, তুম ডরো মাত। अगर कोई पूछेगा कि तुम बंगाली पठानों को गाड़ी में बरके काहे सैर करते हो, तो हम लोग बोलेगा वो हमारा बाबू है, हमारा हिसाब लिखता है। তার দরদ দেখে খুশি হলুম। যাতে আমি সগৌরবে এদের সঙ্গে চলতে পারি, এদেরই যেন একজন হয়ে, সেইটি তাদের ইচ্ছে। আমাকে সঙ্গে সঙ্গে কলকাতার কাবুলি ব্যাংকের হিসাব নবিশ কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিলে। আমি বললুম, তোমরা কেউ খুশাল খাঁ খট্টকের গজল জানো? খুশাল খাঁ খট্টক হচ্ছেন সম্রাট অরঙ্গজেবের সময়ের মানুষ, পাঠানদের পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। তাতে একটি পাঠান যে উপরের বাঙ্কে বসেছিল ভারী খুশি হলো আর উৎসাহিত হয়ে উঠল। সে বললে, খুশাল খাঁ খট্টকের গজল শুনবে? বাবু, দেখছি তুমি আমাদের সব খবরই জানো, আমি তোমাকে শোনাচ্ছি। এই বলে সে পাঠান কবি খুশাল খাঁ খট্টকের পশতু ভাষায় রচিত গজল ধরলে। ভাবের আতিশয্যের সঙ্গে কখনো কখনো কানে হাত দিয়ে, কখনো বুকে হাত দিয়ে গানের কলি গাইতে লাগলেন। তারপর ঢাকের বাদ্যি থামলেই যেমন মিষ্টি লাগে তার গান থামল। আমি তখন অতি সহজ আর সরলভাবে বিষয়ান্তরের অবতারণা করলুম। বহুত খুশ, বাহবা, বেশ ধন্যবাদ। পশতু গজল তো শোনালে, এখন আদম খান আর দুরখানির মহব্বতের কিস্সা কেউ জানো? তাতে পাঠানদের একজনের খুব উৎসাহ হলো। বললে, কি বলছো বাবু, আদম খাঁ দুরখানির কিস্সা শুনবে? এ তো দিল ভাঙা কাহিনী, আমি তোমাকে শোনাচ্ছি। এই না বলে সে আবার তার কর্কশ যদিও গুরুগম্ভীর কণ্ঠে এই কিস্সা কতকটা গান করে আর কতকটা পাঠ করে যেতে লাগলো। এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই 3rd ক্লাস গাড়িখানিতে যেন এক পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম। আমার সামনের বেঞ্চিতে 2 পাঠান সহযাত্রী নিজেদের ভাষায় আমার সম্বন্ধে আলোচনা করছে শুনলুম। পশতু ভাষা বুঝি না, কিন্তু এই ভাষায় প্রচুর ফার্সি আর আরবি শব্দ আছে। কাজেই উর্দুটা একটু জানা থাকলে অনেক শব্দ বুঝতে পারা যায়, আর তার সাহায্যে কী বিষয়ে আলাপ হচ্ছে সেটা বুঝতে দেরি হলো না। এরা ভারী বিদ্বান আর বুদ্ধিমান, দেখছো না? ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফার্সি পড়ে। এই বাবু আমাদের সম্বন্ধে কত খবর জানে। মায়ে আমাদের খাস দেহাতি কথাও কত জেনে নিয়েছে। পাঠান দেশে পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা কোনো বাংলা মাসিক পত্রে, বোধহয় প্রবর্তক পত্রিকায় অনেক দিন আগে পড়েছিলুম, সে কথা মনে হচ্ছে। পাঠানদের প্রায় প্রত্যেকেই ক্রমে এক একটি বেঞ্চ বা বার্থ দখল করে শোবার চেষ্টা করলে। তখন রোজার সময়, সকলেই আগে সান্ধ্য আহার সেরে নিয়েছিল। এই রাত্রে আমারও বেশ ভালো ঘুম হলো। এদের সঙ্গে থেকে গাড়ির ভিতরকার সৌরভে আমার নাসিকাটিও ক্রমে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তার পরের দিন খুব ভোরেই উঠে দেখি এদের মধ্যে কেউ কেউ উঠে নামাজ পড়ছে আর সারাদিন রোজার উপোস করতে হবে বলে খুব ভোরে ভরপেট খেয়ে নিচ্ছে। বড় বড় পাঠান, রোটা আর কাবাব। পটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেবকে দেখি অনেক আগেই উঠে বসে তসবিহ বা মালা জপ করছেন। নব্বদ ও নৌ আসমা ই হাসানা, অর্থাৎ আরবি ভাষায় ঈশ্বরের 99টি পবিত্র ও সুন্দর নাম মালার এক একটি দানা গুনে গুনে আবৃত্তি করা হয় নীরবে।
আমার ঘুম ভাঙতে আর তার সঙ্গে চোখাচোখি হতে তিনি আমার সুখ সৌপ্তিক প্রশ্ন শুধালেন, বাবু, কাইল রাইতে একটু কাইত হইবার পারছিলা, অর্থাৎ কাল রাতে একটু কাত হতে বা নিদ্রা দিতে পেরেছিলে? এই প্রশ্নটি যে স্বাভাবিক ভদ্রতা প্রণোদিত সন্দেহ নেই। ইতিমধ্যে আমাদের গাড়ি বোধহয় আসানসোলে এসে পড়েছে। এইভাবে যথাকালে কলকাতাতে এসে পৌঁছলুম। গাড়ির ভিড়ের কথা চিন্তা করলে বলতে হবে বেশ ভালোই এলুম। আর ক্ষণিকের সহযাত্রী ভিন্ন জাতির বন্ধু কতকগুলির সঙ্গ সুখও লাভ হলো। তাদের কারো সঙ্গে আর ভবিষ্যতে কখনো দেখা হবে না, অন্তত বোধ হয় এভাবে নয়। কিন্তু এই রাত্রির কথা খুব ভালোভাবেই আমার মনে আছে।